সিবিআই তদন্ত থেকে বেরিয়ে আসলেও শুভেন্দু অধিকারীর প্রশাসনিক ব্যবস্থায় সিআইডির তদন্ত থেকে বেরোবেন কিনা আমার সন্দেহ আছে। মানে চুরির দায়ে তৃণমূল নেতাদের জেরবার, সেই মানে এটা শাসক থাকাকালীন 15 বছরের দুর্নীতির কোনো ইয়াত্তা নেই, শেষ নেই। বিরোধী দলের নেতা নির্বাচন করার প্রশ্নে সই জালিয়াতি মামলায় এখন যেটা আমার দেখার, সেটা হলো এই তৃণমূল কংগ্রেসটা কি থাকবে? উত্তর পরিষ্কার, এই তৃণমূল কংগ্রেসটা কিন্তু থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ দিন বৈঠক যেটা 31/5 ডেকেছিলেন, সেখানে কেবলমাত্র 20 জন উপস্থিত ছিল। এখানেও কিন্তু তৃণমূলের ঘাসফুল শেষ পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নাও থাকতে পারে। তৃণমূল কংগ্রেসের প্রতীক, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে না থাকার সম্ভাবনাই প্রবল। দেখো, মানে কয়লা যত তুমি ধও, কয়লার মলিনতা মানে কালো ভাবটা কখনোই যায় না। যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা তাদের নেতাদের বিরুদ্ধে বা তার দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ, যে দুর্নীতির অভিযোগে তৃণমূলের আজকে নেতারা জেরবার, সেই তৃণমূল কংগ্রেস ক্ষমতার বাইরে গিয়েও আবার একটা দুর্নীতি করলো। তুমি ভাবো, এই মুহূর্তে জেলায় জেলায় তৃণমূলের নেতাদেরকে ধরপাকড় চলছে। কেউ ত্রিপল চুরি করেছে, কেউ চাল চুরি করেছে, কেউ ওষুধ চুরি করেছে। মানে চুরির দায়ে তৃণমূল নেতাদের জেরবার, সেই মানে এটা শাসক থাকাকালীন 15 বছরের দুর্নীতির কোনো ইয়াত্তা নেই, শেষ নেই। মনে করা হচ্ছিল যে বিরোধী দলের ভূমিকা তারা পালন করবে, মনে করা হচ্ছিল যে মানে বিরোধী দল হয়ে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে। কিন্তু ওই যে বললাম, চোর কখনো ধর্মের কথা শোনে না। ওই যে অভ্যাসে দাঁড় করিয়েছিল সবকিছু জালিয়াতি করার, এই ক্ষেত্রেও কিন্তু তাই হলো। বিষয়টা কি তোমার দর্শককে ভালো করে একটু বুঝতে হবে। সেটা হলো, বিরোধী দলের নেতা নির্বাচন করে সেই দলের বিধায়কগণ, অর্থাৎ বিধানসভায় বিরোধী দলের সদস্যরা একটা বৈঠক করবেন, তাতে রেজলিউশন নেবেন, নিয়ে সইসাবত করবেন, করে স্পিকারকে জানাবেন যে আমাদের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এইটা মানে মনে রাখবে, বিরোধী দলের নেতা পদটা কিন্তু ক্যাবিনেট র্যাঙ্ক পদ। মানে উনি মুখ্যমন্ত্রী যেমন মানে প্রধান, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট তৈরি হয়, ক্যাবিনেট মন্ত্রীরা যে সুযোগ সুবিধে মর্যাদা পান, সাংবিধানিক সুযোগ সুবিধে পান, একজন বিরোধী দলের বিধানসভার নেতাও তাই পাবেন। তার মানে এই এন্টার প্রসেসটার মধ্যে একটা লিগালিটি, স্যাংটিটি দরকার। অর্থাৎ পরিষ্কার বিধায়কদের ডাকা দরকার, বিধায়কদের ডেকে রেজলিউশন নেওয়া দরকার, মানে প্রস্তাব নেওয়া দরকার, যে প্রস্তাবের সমর্থন নেওয়া দরকার। তারপরে সই সাবুত করে সেটা স্পিকারের কাছে, মাননীয় স্পিকারের কাছে পাঠানো দরকার ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেছেন, তার প্যাডে, তৃণমূলের প্যাডে যেটা করেছেন তিনি, সেটা হলো যে যারা এসছে বা যারা আসেনি তাদের নাম উল্লেখ করে তাদেরকে উনি কি করেছেন, নাম দিয়ে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ এমন বহু বিধায়ক তারা অনুপস্থিত ছিলেন, তাদের সই জালিয়াতি করে সংখ্যা দেখিয়ে স্পিকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন সেই বিধায়কদের মধ্যে দুজন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং একই সাথে তোমার সন্দীপন, এরা দুজন মিলে কিন্তু আমরা দেখলাম পরিষ্কার স্পিকারের কাছে একটা চিঠি দিলেন, দিয়ে জানালেন, হুজুর আমরা তো ওই মিটিংয়ে উপস্থিত ছিলাম না, আমাদের সই জাল করা হয়েছে, আরো সদস্যদের সই জাল করা হয়েছে। যেই মুহূর্তে সন্দীপন এবং তোমার ঋতব্রতরা চিঠি দিলেন, সেই মুহূর্তে স্পিকার সেটা হিয়ার স্ট্রিট থানায় পাঠিয়ে দিল
হিয়াস্ট্রিট থানা সিআইডির তদন্ত শুরু করলো, করে সিআইডি তদন্ত যে এখন হলো, সিআইডি দেখতে পাচ্ছে যে এমন একাধিক বিধায়ক আছে যাদের নাম বড় অক্ষরে ওখানে সই করেই দেখানো হয়েছে, তারা উপস্থিতি ছিল না। তাদের মধ্যে অরূপ রায়ের মতন লোকও বলে দিয়েছে যে ছিলেন না। তা এখন যে প্রশ্নটা রাখতে চাই আমরা, যে এই জালিয়াতি এবং এই এন্টারটাই মনে রাখবে, ফরওয়ার্ডিং লেটারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক হিসাবে চিঠি কাকে দিচ্ছেন? মাননীয় স্পিকারকে দিচ্ছেন। তাহলে এই দায়টা কিন্তু পুরোপুরি অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ সই নকল করে যেভাবে বিধানসভায় বিরোধী দলের নেতা নির্বাচন করা হয়েছে, এটা ফর্জারি কেস। এবং এই ফর্জারি কেসে কিন্তু সরাসরি যারা অভিযুক্ত হচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত হচ্ছেন, কারণ তিনি এই এন্টার চিঠি ফরওয়ার্ডিং করেছেন। দ্বিতীয়, যারা উপস্থিত ছিলেন না তাদের সই নকল যারা করেছেন, তারা ফর্জারির মামলায় পড়বেন। এবং এর ফলে যেটা হবে, ফর্জারি মামলায় এটা ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে দোষী সাব্যস্ত হলে 7 বছরের জেল। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ইডি সিবিআই তদন্ত থেকে বেরিয়ে আসলেও শুভেন্দু অধিকারীর প্রশাসনিক ব্যবস্থায় সিআইডির তদন্ত থেকে বেরোবেন কিনা আমার সন্দেহ আছে। ফলে সিআইডি তদন্ত যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, গতকালও উনি আসেননি হাজিরা দিতে, তখন ওনাকে আবার বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে বলা হয়েছে 7 দিন আপনি আরো সময় পাচ্ছেন, 7 দিন পরে আপনাকে হাজিরা দিতেই হবে। এবং উনি যদি ব্যাখ্যা দিতে ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত যদি দেখা যায় যে এই ফর্জারিতে তিনি অভিযুক্ত হলেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 7 বছর জেল নিশ্চিত। তাহলে তার রাজনৈতিক কেরিয়ারটা এখানে শেষ হবে। কেন কেরিয়ার শেষ হবে? 7 বছর যদি কেউ জেলে থাকেন, তাহলে এখন যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের আইন, তাতে বলা হয়েছে কেউ যদি অ্যাট এ স্টেজ 2 বছর জেল থাকেন এবং দোষী সাব্যস্ত হন, তাহলে তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন না। তাহলে নির্বাচনী ব্যবস্থা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরে যেতে হবে। একইভাবে যে এমএলএরা সই জাল করেছেন, সেই এমএলএদের কিন্তু সদস্যপদ বাতিল যেমন হবে, স্পিকার নীতি নৈতিকতার কারণে তাদের তোমার এথিক্যাল গ্রাউন্ডে তাদের সদস্যপদ খারিজ করে দিয়ে উপনির্বাচন হবে। আর একইভাবে এনাদেরও কিন্তু 7 বছর জেল হবে, যারা নকল করে সই করেছে, অন্যের সই নকল করেছে। ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু নির্বাচনের ফলাফলের পরে সবচেয়ে বড় ক্রাইসিসের সম্মুখীন হলো ওই করাপশন করেই। যে করাপশনের জন্য, তোলাবাজির জন্য, দুর্নীতির জন্য তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে, সেই তোলাবাজি সেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলো আবার বিধানসভায় বিরোধী দলের নেতা নির্বাচন করার প্রশ্নে সই জালিয়াতি মামলায়। এখন যেটা আমার দেখার, সেটা হলো এই তৃণমূল কংগ্রেসটা কি থাকবে? উত্তর পরিষ্কার, এই তৃণমূল কংগ্রেসটা কিন্তু থাকবে না। গতকাল একেবারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 2 জন বিধায়ক, ঋতব্রত এবং সন্দীপনকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়ে, ডিসচার্জ করা হয়ে গেছে, অর্থাৎ এরা স্বাধীন হয়ে গেল। এদের বিরুদ্ধে তুমি অ্যান্টি ডিফেকশন ল বা দল ত্যাগ বিরোধী আইনও প্রয়োগ করতে পারবে না। এরা একটা আলাদা লবিতে বসবে, তৃণমূলের বিধায়ক কিন্তু তৃণমূলের বাইরে থাকবে। এবং এইটা যেটা শোনা যাচ্ছে, রথীন ঘোষের বাড়িতে বিক্ষুব্ধ তৃণমূলীরা বৈঠক করেছেন, বেদান্ত বলে একটা হোটেলে ইতিমধ্যেই তারা বৈঠক করেছেন। এই সংখ্যাটা 60ও হতে পারে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ দিন বৈঠক যেটা 31/5 ডেকেছিলেন, সেখানে কেবলমাত্র 20 জন উপস্থিত ছিল। শেষ পর্যন্ত পার্টি দুভাগে ভাগ হয়ে যেতে পারে, আদি তৃণমূল বা নূতন তৃণমূল। এবং সেক্ষেত্রে মনে রাখবে, যেমন করে শিবসেনা দল ভেঙে গেছিল, ঠিক একইভাবে তৃণমূলের বিভাজনটা এখন সময়ের অপেক্ষায়। দ্বিতীয় যেটা, সেটা হলো সিম্বল নিয়ে শিবসেনার যে প্রবলেম হয়েছিল,
সেই তীর ধনুক চিহ্ন কিন্তু আর শিবসেনা তখন পায়নি, মানে উদ্ধব ঠাকরেরা পাননি, সিন্ধেরা পেয়েছিলেন, একনাথ সিন্ধেরা। ঠিক এখানেও কিন্তু তৃণমূলের ঘাসফুল শেষ পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নাও থাকতে পারে। তৃণমূল কংগ্রেসের প্রতীক, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে না থাকার সম্ভাবনাই প্রবল। দলের যদি বিভাজন হয়, তাহলে সেই বিভাজনের ফলে প্রতীক চিহ্ন যেমন একনাথ সোলকারের কাছে চলে গেছে, একনাথের কাছে চলে গেছে, অর্থাৎ ওখানে শিবসেনা ভাঙার পরে যেমন মানে উদ্ধব ঠাকরের কাছে নেই, একনাথ সিন্ধের কাছে চলে গেছে, ঠিক একইভাবে আমি তোমায় বলতে চাই তৃণমূল কংগ্রেস যদি ভেঙে যায়, তাহলে যে জোড়া ফুল তোমরা দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক হিসাবে, সেটাই কিন্তু তখন তৃণমূলের অপর লবির কাছে চলে যাবে। আর বিজেপির সবচেয়ে আনন্দের সময়, তার কারণ বিধানসভার মধ্যে এমন কিছু বিধায়ক থাকবে যারা বিজেপির কথায় উঠবে, বিজেপির কথায় বসবে। মানে অনেকটাই মহারাষ্ট্রের বিধানসভার দিকে তাকাও, মহারাষ্ট্রের বিধানসভাতে মানে বিরোধী পক্ষকে যেভাবে বিজেপি নিয়ন্ত্রণ করে রাজ্য রাজনীতি চালায়, ঠিক তেমনি ভাবে শুভেন্দু অধিকারীদের কাছে মানে অভূতপূর্ব সুযোগ এসে গেছে, মানে তৃণমূল, বিভাজিত তৃণমূলকে তাদের কথায় ওঠাবে, তাদের কথায় বসাবে। এটা কিন্তু বিরোধী রাজনীতির জায়গা থেকে যদি বিচার করো, আমি দিনের শেষে একজন অধ্যাপক, সংসদীয় ব্যবস্থাটাই দাঁড়িয়ে থাকে শক্তিশালী বিরোধীদের উপর। যদি বিরোধীরা এইভাবে বিভাজিত থাকে, মানে তৃণমূল যদি পুরোপুরি দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং বিধানসভায় একটা পক্ষ সরকারের পক্ষ হয় এবং সেই সরকারের পক্ষ কে বিজেপি উঠাবে বসাবে, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে কোনো সুস্থ লক্ষণ হতে পারে না। এই অসুস্থ লক্ষণ নিয়েই কিন্তু পশ্চিমবাংলার সংসদীয় ব্যবস্থা চলবার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি।